আয়কর ও ব্যাংক বিষয়ক নিয়মিত ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সাথে আছি আমি অ্যাডভোকেট মোহাম্মদ ইয়াসিন। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আয়কর রিটার্ন। আয়কর রিটার্নে আমরা আজকে আলোচনা করব আইটি 11 ঘ 2023, যেটা এক পাতা রিটার্ন নামে খুবই পরিচিত। আজকে আমরা দেখাবো এই এক পাতা রিটার্নটি কিভাবে ফিল আপ করতে হয় এবং এই এক পাতা রিটার্নটি কার জন্য প্রযোজ্য। যাদের জন্য এই এক পাতা রিটার্নটি প্রযোজ্য তারা এই এক পাতা রিটার্ন না ব্যবহার করে অন্য কোনো রিটার্ন ব্যবহার করতে পারবে কিনা সেই বিষয়টি নিয়ে এখন কথা বলছি। শুরুতেই আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাপ্লিকেবল ফর ইন্ডিভিজুয়াল পারসন হ্যাভিং ট্যাক্সেবল ইনকাম বিলো 5 লাখ অ্যান্ড টোটাল অ্যাসেট বিলো 14 লাখ। এটা দেখে আপনি বুঝতে পারছেন যে আপনার যে ট্যাক্সেবল ইনকাম সেটা যদি 5 লক্ষ টাকার নিচে হয় এবং আপনার যে পরিসম্পদ রয়েছে তা যদি 40 লক্ষ টাকার নিচে হয় তাহলে আপনার জন্য এই রিটার্নটি অ্যাপ্লিকেবল হবে। এখানে ট্যাক্সেবল ইনকাম 5 লক্ষ টাকা বলতে আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরে নিন আপনি বেতন খাতে 8 লক্ষ টাকা গ্রোস প্রাপ্তি পেয়েছেন। এখন এই 8 লক্ষ টাকার মধ্যে 1/3 হচ্ছে এক্সাম্পটেড। তাহলে এই এক্সাম্পটেড অ্যামাউন্টটা বাদ দেওয়ার পরে যে অ্যামাউন্টটা থাকবে সেটাই হচ্ছে ট্যাক্সেবল। একইভাবে মনে করেন আপনার হাউস প্রপার্টি খাতে আয় রয়েছে, সে আয় থেকে আপনার যে খরচগুলো অনুমোদনযোগ্য সেই খরচগুলো বাদ দেওয়ার পরে যে অ্যামাউন্টটা থাকবে সেটাই হচ্ছে ট্যাক্সেবল। এই ট্যাক্সেবল ইনকামটা যখন আপনার 5 লক্ষ টাকার নিচে হবে এবং আপনার মোট পরিসম্পদ 40 লক্ষ টাকার নিচে হবে। মোট পরিসম্পদ বলতে আপনার কাছে যে ক্যাশ টাকা রয়েছে, ব্যাংকে গচ্ছিত টাকা রয়েছে, আপনার যে ফার্নিচার রয়েছে, ইলেকট্রনিক্স রয়েছে, আপনার ব্যবসায়িক পুঁজি কিংবা আপনার ডিপিএস সঞ্চয়পত্র, এই সবগুলো সমষ্টিটাই হচ্ছে মোট পরিসম্পদ, সেটা 40 লক্ষ টাকার নিচে। আর এই রিটার্নের নিচে আরো কিছু বিষয় অ্যাড করা রয়েছে, সেটা হচ্ছে আপনি এখানে একটা ডিক্লারেশন দিচ্ছেন, সেটা হচ্ছে ডিক্লেয়ার্স দ্যাট দ্য ইনফরমেশন গিভেন ইন দিস রিটার্ন স্টেটমেন্ট অ্যান্ড অ্যাটাচড এভিডেন্স আর কারেক্ট and complete to the best of my belief and knowledge. Besides, I am not shareholder of any company. তাহলে আপনি এখানে দেখছেন যে আপনি যদি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার হয়ে থাকেন, আই হ্যাভ নো মোটর ভেহিকেল, আপনার যদি কোনো মোটর ভেহিকেল না থাকে, আই হ্যাভ নো অ্যাসেট অ্যাব্রোড, আপনার যদি দেশের বাইরে কোনো সম্পত্তি না থাকে, অ্যান্ড আই ডু নট ওন এনি হাউস প্রপার্টি অর অ্যাপার্টমেন্ট ইন দ্য সিটি কর্পোরেশন এরিয়া, আপনি যদি সিটি কর্পোরেশনের অধীনে কোনো হাউস প্রপার্টি বা অ্যাপার্টমেন্ট থাকে তাহলেও আপনার জন্য এই এক পাতা রিটার্নটি অ্যাপ্লিকেবল হবে না। তাহলে আপনি বুঝতে পারলেন যে আপনার জন্য এই এক পাতা রিটার্নটি কখন অ্যাপ্লিকেবল হবে। এখন যদি এই এক পাতা রিটার্নটি আপনার জন্য অ্যাপ্লিকেবল হয়ে থাকে তাহলে শুরুতে এখানে আমাদের রয়েছে নেম অফ দ্য ট্যাক্স পেয়ার। এখানে আপনি ট্যাক্স পেয়ারের নাম লিখবেন, আমি আমার নামটাই লিখলাম। এখানে আমাদের কোডিং করা রয়েছে, এটা ব্ল্যাঙ্ক থাকলে আপনার কালার থাকবে, আর যদি ব্ল্যাঙ্ক না থাকে তাহলে কালার থাকবে না। এখন পরের অপশনে আমাদের রয়েছে এনআইডি, পাসপোর্ট নাম্বার অফ ইফ নো এনআইডি। তাহলে আমি এখানে এনআইডি নাম্বারটা লিখলাম। এনআইডি নাম্বার লেখার পরের অপশন আমাদের রয়েছে টিআই নাম্বার, সেখানে আমি একটা এক্সাম্পল 3 ব্যবহার করে দিচ্ছি। ওকে, এখানে আপনার ট্যাক্স সার্কেল, আপনি এখানে সার্কেল লিখলেন, আপনার টিএন সার্টিফিকেটে দেওয়া রয়েছে আপনার ট্যাক্স সার্কেল কত। এখানে হচ্ছে ট্যাক্সের জোন, তাহলে আমি এখানে লিখলাম 12 ঢাকা, এটাও আপনার টিন সার্টিফিকেটে দেওয়া রয়েছে।
এখানে হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার। এখন আমাদের যে অ্যাসেসমেন্ট ইয়ার সেটা হচ্ছে 23-24। তাহলে আমরা 2023-2024 দিলাম। এখানে আপনার রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, রেসিডেন্ট, নন রেসিডেন্ট, রেসিডেন্টের ব্যাখ্যা এবং নন রেসিডেন্টের ব্যাখ্যা এনে দেওয়া হয়েছে। ধরে নিলাম আমি রেসিডেন্ট। অ্যাড কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস অফ কন্ট্যাক্ট, এমপ্লয়ার, নেম অফ দ্য বিজনেস অর্গানাইজেশন। আপনি যে প্রতিষ্ঠানে জব করেন অথবা আপনার যদি কোনো বিজনেস অর্গানাইজেশন থেকে থাকে সেখানে এই প্রতিষ্ঠানের নামটা লিখবেন। আমি দিয়ে দিলাম ফ্যালকন ট্যাক্স সার্ভিসেস। এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন। এখানে হচ্ছে আপনার আয়ের উৎস। আমাদের যে আয়ের উৎসগুলো রয়েছে সেই আয়ের উৎসের মধ্যে আপনার ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, এগ্রিকালচার। এখন আপনি যে আয়ের উৎস সেই আয়ের উৎসটা লিখবেন। আমি এখানে দিয়ে দিলাম ইনকাম ফ্রম আপনার যদি সেভিং সার্টিফিকেট থেকে ইনকাম থাকে বা ব্যাংক লোন, ব্যাংক সুদ থাকে, সেগুলো আপনি এখানে লিখে দিতে পারেন। আমি এখানে সেভিং সার্টিফিকেট লিখে দিলাম। ধরে নিলাম এই খাত থেকে আমার ইনকাম রয়েছে। এখন হচ্ছে এখানে টোটাল অ্যাসেট। টোটাল অ্যাসেট এখানে হচ্ছে যে আমি পূর্বে একটু আগে অ্যাসেটের কথা বলেছিলাম, আপনার এই নগদ টাকা, ব্যাংকের টাকা, তারপর হচ্ছে যে আপনার এই ইলেকট্রিসিটি বা ইলেকট্রনিক্স, ফার্নিচার, তারপরে আপনার ডিপিএস, সেভিং সার্টিফিকেট ইত্যাদি আপনার যে সকল সম্পত্তি রয়েছে এখানে এই সকল সম্পত্তির মূল্যটা লিখবেন। অবশ্যই সেটা বিলো 14 লাখ হবে, না হলে আপনার ক্ষেত্রে এই রিটার্নটা অ্যাপ্লিকেবল হবে না। আমি এখানে 25 লাখ লিখে দিলাম। এখানে হচ্ছে টোটাল ইনকাম। তাহলে আমি এখানে এমপ্লয়মেন্ট থেকে টোটাল ইনকাম সেটা হচ্ছে আমার এমপ্লয়মেন্ট থেকে ধরে নেন 7 লক্ষ টাকা আসলো, আর আমার সেভিং সার্টিফিকেট থেকে আমার আসলো 1 লাখ, টোটাল হচ্ছে আমার 8 লাখ। এর পরবর্তীতে যে অপশনটি রয়েছে সার্চেবল ট্যাক্স, এটা নাই আমাদের জন্য। এখানে ট্যাক্স রিবিট, আমি যদি কোনো ইনভেস্টমেন্ট করে থাকি, সার্চেবল ট্যাক্স বলতে আপনার কত টাকা ট্যাক্স আসলো। এখানে সার্চেবল ট্যাক্স আপনার যে এই যে টোটাল ইনকাম, সেই ইনকামের এগেনস্টে আপনার কত টাকা ট্যাক্স আসলো। এখানে আমাদের সঞ্চয়পত্রের বিপরীতে যে ট্যাক্সটা 1 লক্ষ টাকার উপরে 10% হচ্ছে 1000 টাকা, আর আমাদের স্যালারি থেকে আয় হচ্ছে 7 লক্ষ টাকা। তাহলে 7 লক্ষ টাকার 1/3 হচ্ছে এক্সামটেড। তাহলে আপনি 7 লক্ষ টাকা থেকে 1/3 এক্সামটেড বাদ দেন, 7 0 0 1 2 3 ভাগ হচ্ছে 3, তাহলে 2,33,000 টাকা বাদ যাবে। 2,33,000 টাকা বাদ যাওয়ার পরে যে অ্যামাউন্টটা থাকে সেটার উপরে যেটা ট্যাক্স আসে, এখন আমি এখানে ক্যালকুলেটর নিয়ে বসি নাই, আমি ধরে নিলাম এখানে আমার সার্চেবল ট্যাক্স মনে করেন 6,800 টাকা। এখানে হচ্ছে আপনি যদি কোনো ইনভেস্টমেন্ট থেকে থাকে, যে খাতে ইনভেস্ট করলে রেয়াত পাওয়া যাবে, সেই ইনভেস্টমেন্ট যদি থেকে থাকে, আমি ধরে নিচ্ছি আমার 1 লক্ষ টাকা রেয়াত পাওয়া যাবে এইরকম খাতে ইনভেস্ট রয়েছে। আমি এখানে 1 লক্ষ টাকার উপরে 15%, আমি 15,000 টাকা
সো এখানে আমার ট্যাক্স আসছে 6,800 টাকা, 15,000 টাকা আমি রেয়াত পাবো না। আমি যেহেতু ঢাকা সিটি কর্পোরেশনের করদাতা, আমাকে 5,000 টাকা ন্যূনতম ট্যাক্স 5,000 টাকা দিতেই হবে, যেহেতু আমার ট্যাক্সেবল ইনকাম আছে। এখন আমি এখানে আহ, পুরোপুরি রেয়ারটা পাবো না, কারণ সর্বনিম্ন আমাকে 5,000 টাকা ট্যাক্স দিতে হবে, এই কারণে আমি 1,800 টাকা। এক হাজার আটশো টাকা রেয়াত নিলাম। এখন আমাকে রেয়াত নেওয়ার পরে 6,800 থেকে 1,800 বাদ দেওয়ার পরে 5,000 টাকা পে করতে হবে। এই 5,000 টাকার মধ্যে আমার উৎসে 1,000 টাকা কেটে রেখেছে, এবং আমি বাকি যে 4,000 টাকা, সে 4,000 টাকা এই রিটার্নের মাধ্যমে দিয়ে দিব। এবং এই বছর আমার 2,30,000 টাকা জীবনযাত্রা ব্যয় হয়েছে। এই এতটুকু ইনফরমেশনই রয়েছে এক পাতা রিটার্নে। এখানে এসে নামটা অটোমেটিক নিয়ে নেবে, ফর্মুলা দিয়ে দিলে নামটা অটোমেটিক নিয়ে নেবে। এখানে ফাদার নেমটা লিখে দিতে হবে, কারণ পূর্বে ফাদার নেম লেখার কোনো অপশন ছিল না উপরে। এখানে আপনি প্লেসটা দিয়ে দিবেন, যে প্লেস থেকে আপনি রিটার্ন সাবমিট করছেন, এখানে রিটার্ন সাবমিটেড ডেট, আর এখানে আপনার এই জায়গায় আপনি সিগনেচারটা দিয়ে দেবেন। তো এই ছিল আমাদের আয়কর রিটার্নের এক পাতার ভিডিও টিউটোরিয়াল। আমাদের আয়কর রিটার্নের সবগুলো এক্সেল ফর্ম অটোমেটিক সফটওয়্যার, আয়কর গণনার সকল ক্যালকুলেটর, যেখানে আপনি ন্যূনতম কর, তারপর হচ্ছে নিয়মিত কর, হ্রাসকৃত কর হার সহ সকল ধরনের ক্যালকুলেশন করতে পারবেন। এছাড়াও উৎসে আয়কর রিটার্নের এক্সেল সফটওয়্যার, আয়কর আইন, আয়কর পরিপত্র, আয়কর নির্দেশিকা, আয়করের সকল এসআরও এবং আয়করের সকল আদেশ সহ একটি অত্যন্ত সুন্দরভাবে সুসজ্জিত ওয়েবসাইট, যেটা আপনি অফলাইনে আপনার কম্পিউটারে রেখে ব্যবহার করতে পারবেন। এটা আমরা দিচ্ছি আয়কর স্বনির্ভর প্যাকেজের মাধ্যমে। এই প্যাকেজটির বিস্তারিত লিঙ্কে দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে। আশা করছি অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে।